পদ্মা সেতুর উদ্বোধন করেছে, কালকেও গালিগালাজ করেছে যারা আমরা সমালোচনা করি তাদেরকে। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী যে কথা বলেছেন সেই কথার উত্তর অত্যন্ত স্পষ্ট। কারো বাবার টাকায় কিংবা কারো পরিবারের টাকায় পদ্মা সেতু হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন তার 42 বছরের বাসভূমি স্বামী এবং সন্তানদের নিয়ে থাকা লন্ডন রোডের বাসা থেকে উৎখাত করা হলো, সেই দিনটাকে বিএনপি কেন যেন ভুলে গেছে। বিএনপি কেন যেন ভুলে গেছে মালিবাগ মোড়ের সেই দুঃখজনক নির্মম হত্যাকাণ্ডের কথা, যেদিন 5 জন মানুষ ওখানে নিহত হয়েছিলেন, আমাদের মহিলা দলের এক কর্মী সহ, যুব দলের জসিম সহ মোট 4 জন, পরবর্তীতে একজন নারী নেত্রী, এবং আমাদের অনেকের শরীরের মধ্যে এখনো সে বুলেট আমরা বয়ে বেড়াচ্ছি। বিএনপির অনেক কিছু আরো পালন করা উচিত যেগুলো আমরা আসলে সেইভাবে করছি না। কিন্তু এইটা যদি আওয়ামী লীগ হতো তাহলে প্রতি ক্ষণে ক্ষণে মানুষকে মনে করিয়ে দিত। আজকে যে শিক্ষকদের প্রত্যয় স্কিম বিরোধী আন্দোলন চলছে, আজকে যে শিক্ষার্থীদের কোটা প্রথা বিরোধী আন্দোলন চলছে, অত্যন্ত সুচিন্তিত ভাবে এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করে তারপরেই আমাদের এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই সরকার সবসময় দেখবেন হঠাৎ করে কি হলো, রাসেল ভাইপার এলো, রাসেল ভাইপার চলে গেল, এলো কে বেনজির, এলো কে আজিজ, চলে গেল বেনজির আজিজ, এরপরে কে এলো মতিউরের আগে এলো ছাগল। এই সরকার এত অথর্ব এবং এত দুর্নীতিপরায়ণ এবং এত অযোগ্য সরকার যে তারা সবাই মিলে যেটা পারেনি একটা ছাগলে সেই কাণ্ড করে দেখিয়ে দিয়েছে। ছাগলে চোরদের চেহারার মুখোশ উন্মোচন করে দিয়েছে। সেই মতিউর রহমানের 2 বউয়ের খবর পাওয়া গেছে, 2 সন্তানের 2 পরিবারের খবর পাওয়া গেছে। গতকালকে থেকে আবার সংবাদ মাধ্যমে সাহসী কর্মীদের লেখার কারণে আমরা দেখছি তার একটা পরকীয় প্রেমিকাও আছে, তার নামে অনেক সম্পত্তি আছে। গেল সেটা কয়েকদিন ধরে আলোচনা, তারপরে আবার আসলো কে, ফয়সাল, এনবিআর এর ফয়সাল, তার সম্পর্কে আমরা জানলাম তার কি কি আছে। ফয়সাল যেতে না যেতেই আবার আরেকজন এলো, তার নাম কি, শামসুদ্দোহা, একসময় পুলিশের অতিরিক্ত আইজিপি ছিল এবং অন্য কি একটা আরো দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, তার সম্পর্কে আমরা জানলাম। সেইটা চলে গেল, এখন নতুন আরেকটা পর্ব এসে হাজির হয়েছে। আর এইদিকে আবার তৈরি করেছে 2টো নতুন জিনিস। একটা হচ্ছে কোটা বিরোধী একটা রায়ের মধ্য দিয়ে উস্কানি দিয়ে মাঠে নামিয়ে দেওয়া হলো, আর একটা হলো প্রত্যয় স্কিমে জোর করে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে শিক্ষক সমাজকে বিক্ষুব্ধ করা হলো। এগুলো হচ্ছে শ্রেণী লাভের ব্যাপার, ক্লাস স্ট্রাগল যাকে বলে রাজনৈতিক ভাষায়। এদের সঙ্গে সরকার বসে যদি এদেরকে কিছুটা ছাড় দেয়, এই আন্দোলন কিন্তু থেমে যাবে। এই বাস্তবতাটা বুঝে আমাদের অগ্রসর হওয়া আমার মনে হয় ভালো। আর মখা আলমগীরের বিচারের জন্য আমাদের দাবি তোলা উচিত। জয়নাল আবদিন ফারুকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে, জাতীয় সংসদকে যারা অপবিত্র করেছে তাদেরকে, এবং এই মখা আলমগীরই প্রথম বাংলাদেশের পুলিশ বাহিনীতে এই পদ্ধতি চালু করেছিল যে গুলি খরচ করলে সেই গুলির কোনো হিসাব দিতে হবে না। তখন আপনাদের মনে আছে যে গলির মধ্যে দাঁড়িয়ে স্লোগান দিলেও পুলিশ বুলেট দিয়ে সেটার উত্তর দিত। এখন এই বর্তমানেও আমাদের ছাত্র দলের পদবিহীন ছেলেপেলেদেরকে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে, 2-3 দিন পরে স্বীকার করা হচ্ছে, তারপরে হঠাৎ করে আবার তাদেরকে থানায় দিয়ে দেয়া হচ্ছে। এই জিনিসগুলো আসলে হচ্ছেটা কি? রাজনৈতিকভাবে পুরো বিষয়টাকে একটা মূল্যায়ন এবং সে মূল্যায়নের উপর ভিত্তি করে আমাদের একটা নতুন পথরেখা তৈরি করা দরকার বলে আমি মনে করি। আমি কথাগুলো আপনাদেরকে উদ্দেশ্য করে যতটা না বলছি তার চেয়ে বেশি উদ্দেশ্য করে বলছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে উপলক্ষ করে। কারণ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে নিয়মিত বৈঠকটা ওনারা করেন, আর সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক তারা করেন। আমাদের সঙ্গে ওনার কথা বলার সুযোগ এই তুলনামূলকভাবে এনাদের চেয়ে কম। সেইখানে জিনিসগুলোকে মূল্যায়ন করে একটা নতুন পথরেখা তৈরি করা উচিত। যেমন এই সরকারের বিরুদ্ধে একটা সর্বাত্মক লড়াইয়ের যে প্রস্তুতি, সে প্রস্তুতির জন্য অনেকগুলো বিষয় রয়েছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। অগ্রবর্তী দল থাকতে হবে, আর্টিলারি থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং কোর থাকতে হবে, ফুড সাপ্লায়ার কোর্স থাকতে হবে, মেডিকেল টিম থাকতে হবে, সবকিছু মিলিয়ে। কারণ একটা পূর্ণাঙ্গ লড়াই ছাড়া এই সরকারকে হটানো যাবে না। এই সরকার এত চতুর, এত ধূর্ত,
এত বড় বড় চোরের সমাবেশ এখানে ঘটেছে যে এদেরকে সরানোর জন্য খুব সুচিন্তিত একটা পরিকল্পনার মধ্য দিয়ে এগোতে হবে, যাতে 28 অক্টোবরের পরবর্তীতে আমরা যেমন কিংকর্তব্য বিভোর হয়ে গিয়েছিলাম সেরকমটা যেন ভবিষ্যতে আমরা না হই। কারণ এরা দেখেন কত চমৎকার ভাবে সমস্ত চোররা কিন্তু আজকে একত্রিত হয়েছে। একসময় আমরা গান শুনেছি না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এখন যে গান যিনি লিখেছিলেন উনি যদি আজকে জীবিত থাকতেন তাহলে উনি হয়তো লিখতেন, ওরা সবাই রাজা আওয়ামী লীগের চোরের রাজত্বে, নইলে মোরা চোরের সঙ্গে থাকবো কি সত্ত্বে। লাইনে পরিবর্তন করে দিতেন। সুতরাং এরা শক্তিশালী, এরা সিন্ডিকেটেড, এরা বেশিরভাগ সময় অভিনয় করে, সমস্যা কৃত্রিম ভাবে তৈরি করে, আবার সেই সমস্যা সমাধান করে কৃতিত্ব নিতে চায়। পদ্মা সেতুর উদ্বোধন করেছে, কালকেও গালিগালাজ করেছে যারা আমরা সমালোচনা করি তাদেরকে। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী যে কথা বলেছেন সেই কথার উত্তর অত্যন্ত স্পষ্ট। কারো বাবার টাকায় কিংবা কারো পরিবারের টাকায় পদ্মা সেতু হয় নাই। এই রাস্তার পাশে যে ভিক্ষুক, অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ যে ভিক্ষুক, তারও অবদান রয়েছে পদ্মা সেতুতে। কারণ সারাদিন ভিক্ষা করে সে যদি 500 টাকা পায়, 500 টাকা দিয়ে যখন দিন শেষে দোকানে যায় জিনিসপত্র কেনার জন্য, তখন তার কাছ থেকে ভ্যাট কেটে নেওয়া হয়। সেই ভ্যাট ওইখানে যোগ হয়েছে, সেই টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে। আমরা সারচার্জ দিয়েছি এখানে, প্রত্যেকে যারা বিদ্যুৎ বিলের সঙ্গে বহুবার এখান থেকে আমাদের জন্য টাকা নেওয়া হয়েছে, পানির বিলের সঙ্গে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অতিরিক্ত টাকা, সেই টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে। এটা গোপালগঞ্জের ওখান থেকে সিন্দুক তুলে এনে সেই টাকায় করা হয় নাই। সুতরাং বড় বড় কথা সংযত ভাবে বলা উচিত, চিন্তা করে বলা উচিত। প্রতিটি কথার উত্তর আছে, প্রতিটি কথার উত্তর এখন আছে, আর প্রতিটি কুকর্মের বিচারও সামনে আছে ইনশাল্লাহ, যদি বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। প্রতিটি ঘটনার বিচার হবে, প্রত্যেকটি ঘটনার কার কতটুকু দায় সেই পরিমাণে ন্যায় বিচার করার চেষ্টা থাকবে আমাদের, বিএনপি যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব পায়। আমি রবীন্দ্রকে বলবো, আপনারা মুখে মুখে এবং এই যে প্রযুক্তিগত যে যত অস্ত্র আজকে আছে হাতে হাতে ফোনের মধ্যে, এই প্রযুক্তিগুলো তথ্যগুলোকে বেশি করে ব্যবহার করেন। এগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা বিশাল বিপ্লব ঘটানো যায়। ব্রিটেনের সম্প্রতি নির্বাচনের অবস্থাটা দেখেন, ভারতের কিছুদিন আগে অনুষ্ঠিত নির্বাচনের অবস্থাটা দেখেন, সবকিছু তছনছ করে দিতে পারে যদি সাধারণ মানুষের ভোটাধিকারটা আদায় করা যায় ঠিকভাবে, যে হ্যাঁ কেন্দ্রে গিয়ে ভোট দিবে এবং সেই ভোটটা সুন্দরভাবে গণনা করে তাকে আবার জানানোর ব্যবস্থা করা হবে। আমরা সেই লড়াইটা সামনে রেখে বাকি লড়াইগুলোকে পাশে পাশে রেখে সম্মুখে এগিয়ে যাব। তাহলেই জয়নুল আবেদিন ফারুকের মতো যারা নির্যাতিত, নিপীড়িত, যারা বিচার পায়নি, তাদের বিচারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা একদিন করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।